আসসালামু আলাইকুম। আমরা একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a² শিখেছি, কিন্তু কখনো ভাবিনি যে এই 6a² সূত্রটি আসলো কই থেকে। আমরা মূলত শিখব এই 6a² সূত্রটি হলো কিভাবে। আমরা জানি একটা ঘনবস্তু 6টা তল থাকে। লিখে নিই, একটি ঘনবস্তুর 6টি তল থাকে। কীভাবে প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি যে এটা হচ্ছে একটা ঘনক। এই ঘনকের 6টি তল আছে। এ পাশে একটা, প্রত্যেক তলগুলোতে আমি আঙুল দিয়ে রাখতেছি। এইটা একটা, দুইটা, তারপরে এইটা একটা, তিনটা। আমি 3 তলে 3টা আঙুল দিয়েছি। এরপরও 3টা তল ফাঁকা আছে, মানে এই যে আমি আরও 3টা তল আঙুল দিয়ে দেখালাম। আমরা একটা ঘনবস্তুর 6টা তল, ঠিক আছে। আমরা লিখে নিলাম যে একটা ঘনবস্তুর 6টা তল থাকে। এখন এই একটা ঘনবস্তু, ঘনাকার বস্তু মানে এর একটা তল যদি কল্পনা করি, এই একটা তলের প্রত্যেকটা ধার কি হবে? সমান হবে। কেন? কারণ এটি একটি বর্গ, আর আমরা জানি বর্গের প্রত্যেকটি ধার সমান, অর্থাৎ প্রত্যেকটি বাহু সমান। আমরা ধরে নিলাম ঘনাকারের একটি ধারের দৈর্ঘ্য হচ্ছে একক। তাহলে এটি একটু যদি বর্গ হয়, তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে? তাহলে আমরা লিখতে পারি ঘনাকার বস্তুর একটি তলের ক্ষেত্রফল, একটি তল মানে হচ্ছে এটা, আর এটা অবশ্যই একটা বর্গের মতো। তাহলে আমরা শিখেছি যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল হবে a² বর্গ একক। তাহলে ঘনাকার একটি তলের ক্ষেত্রফল যদি 6a² হয়, সুতরাং ঘনাকার বস্তুর 6টি তলের ক্ষেত্রফল অবশ্যই কী হবে? 6a² বর্গ একক। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আর এইভাবে যদি আমরা সূত্রগুলো মুখস্থ রাখি, তাহলে কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আল্লাহ হাফেজ।